আমার ভাগিনার প্যান্টের দিকে দেখে তারা বলে এই মাদারচোদ ছাত্র বলে হাতটা টান দিয়ে নিয়ে হাতে গুলি করে। বাকি 4 জন ওরা হচ্ছে ইন্ডিয়ান বিজিবি আর হচ্ছে ওরা গুলি করে করে জাস্ট এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিতেছে। AK-47 একটা ফায়ার এসে আমার ডানাতে লাগে। 4 ঘন্টার ভিতরে ট্রিটমেন্ট করলে হয়তো বা সুস্থ হয়ে যেতাম। ঠিক আছে, সেখানে আপনার ওরা ট্রিটমেন্ট নিয়েছে হচ্ছে 18 ঘন্টা পরে। ওর হাতটা কাটতেই হবে, কারণ ওর হাতটা মারা গেছে। এখন যদি আমি এই কষ্টটা ধরে রাখি যে আমার একটা হাত হারিয়ে গেছে, তাতে সেটা নিজের সাথে বেইমানি হয়ে যাবে। আমার মারছে বাঙালি পুলিশ আর বাইরে মারছে ইন্ডিয়ান পুলিশ। কষ্ট আমার একটাই, ওই বাইরা যেটুকু পানি খাওয়ার চেষ্টা করছিল ওইটুকু পানি আমি খাওয়াইতে পারিনি। সেদিনের ঘটনা আমার আজীবন মনে থাকবো। বাইরের কথা মনে আইলে আমার কান্দা আসে, আমি ধরে রাখতে পারি। 18 জুলাই আমরা ভাই বেরোর সবাই মিলে আমরা ব্র্যাক ইউনিভার্সিটির সামনে ছিলাম। পরে উপর থেকে হেলিকপ্টার থেকে কিছু গ্যাস বা কিছু গুলি এরকম কিছু ছুটেছিল আর কি। পরে সবাই আমরা ছিন্ন ভিন্ন হয়ে যাই। পরে হঠাৎ করে আমাদের পিছন থেকে আমাদের বিজেপি গুলি করে হাতিঝিলের মোড়ে আত্মনগর থেকে আমাদের বিজেপি আমাদেরকে গুলি করে। প্রথম গুলি আমার সাথে লাগে, আমার পায়ে লাগে। তখন 19 জুলাই 10টা দিকে অপারেশন করা হয় আমাকে। এ পর্যন্ত প্রায় আমার 8টা অপারেশন হয়েছে। ডাক্তার বলছে আরও 2টা অপারেশন বাকি আছে। আমার পায়ের পাতার রগ ছিঁড়ে গেছে, বাম পায়ের পাতার রগ ছিঁড়ে গেছে, এই জন্য পাতা খাড়া হয় না। আর হলো আমার 6 ইঞ্চি হাড় নাই। ডাক্তার বলছে যে 2-1 দিনের ভিতরে হাড়ের অপারেশন হইতে পারে, ঠিক আছে। পরে এটা ভালো হলে পরে আবার দেখা গেছে রগের চিকিৎসা হবে। এখন আমার বন্ধু বান্ধব স্কুলে পড়ে, আমি স্কুলে পড়ে এটা মরক্ষ। লাস্টে আমি আমার হাতের উপরে মাথাটা রাখছি, তারপরে মুখ খাটায় হাত দিয়ে খুলছি। খোলার পরে বোতলটা তার মুখে ধুইরা সে 2 চুমুক পানি খেয়েছে। খাওয়ার সাথে সাথে বলতেছে তুমি আমার পিঠেতে ব্যাগটা একটু চাপাও, এক হাত দিয়ে ব্যাগটা একটু সরো। আমি লাস্টে কষ্ট করে ব্যাগটা সরাই দেখলাম তার পিঠে শুধু গুলির স্পট। এতটি গুলি করছে, মানে শুধু রক্তে বের হইতেছে পিচকারির মতো। ব্যাগটা সরানোর সাথে সাথে রাস্তাটা রক্তটা ভরে গেল। তারপরে সে বলতেছে, আমি বাইরে বলতেছে কি ভাই আপনি তো অনেকটি গুলি খেয়েছেন, আমি কী করতে পারি? আপনার বাসা গিয়ে আমার কোন আপনার বাসা কোন? তো আমি চেষ্টা করতেছি গাড়ি আনতেছি। আর সে ভাই বলতেছে ভাই তুমি টেনশন করো না, তুমি আমার ধরে রাখো, কেমন পানি খাওয়াইতে থাকো। লাস্টে পানি খাওয়াইতেছিলাম, হঠাৎ সে দেখলাম চেয়ারে সে কেউ হয়নি। ওই থেকে নিয়ে আইসা পুলিশে আমার এক লাথি মারলো পিছন দিয়া। তার মাথার হেলমেট খুললা সে বাইডারে বাড়ি মারলো। সে বাইডারে বলতেছে ওরে মেরেন না, আমারে মারেন, মানে আমারে মারতে মানা কথা আছে, বলেছে আমারে মারেন। লাস্টে তার পুলিশে কইতাছে অনেক ক্ষমতা। সে বাইরে থেকে ইটাও আসছিল, ইটাটাতে সে পুলিশের পাওয়ারায় মারছে। মারার সাথে সাথে পুলিশ চেকটা আমার আর অনেকক্ষণ মারা ধরা করলো। মারা ধরা করার পরে আরেকটা পুলিশ আসলো, হেলমেট পরা, তার হাতে একটা হেলমেট, হাতে একটা বন্দুক। সে আইসা সে হিন্দিতে কইতাছে, কয় কি 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 কইলে আর না কইলে এটা সঠিক আমি বুঝি নাই। সে বাইরা বুঝতে পারে। তার লাস্টে পিস্তলের পাশার সাইডটা দিয়ে যে সাইডটা তারা ধরে, সেই সাইডটা দিয়ে আমার ঘাড়ে একটা বাড়ি মারার সাথে সাথে আমার সেই ভাইতে আমার ইয়াতে আমার ঘাড়ে ধরি বোতলটা শুয়া। লাস্টে আমার আর মায়েরেন না, আমি আর বাইরে পানি খাওয়াইতেছি। এ কথা বলার সাথে সাথে সে পুলিশে আবার তার জন্য কী বলার সাথে সাথে সে আবার তার মাথায় ঠেকায় গুলি করলো। করার সাথে সাথে ভাইয়ের সাথে একটা কথাই বললো, মাকে একটা চিৎকার মারলো। মারার সাথে সাথে আমার মাথার আমার 2 চোখ মানে কী হয়ে গেল, অদৃশ্য হয়ে গেলাম না। তারপরে সে যে বাঙালি পুলিশ, সে তার বন্দুক আমার পায়ে ঠেকায়া গুলি করলো। গুলি করার সাথে সাথে আমি আমার 2 পাও ধরলাম, 2 হাত দিয়ে সে বাইডার রাস্তা করে হওয়া। ধরার সাথে সাথে তার পুলিশ আমার বুকে পাড়া দিয়া অনেকক্ষণ ধরে রাখছিল। তার সাহস অনেক, তারা মারলাম তুই দৌড় দিলি না। আমি গেলাম, আমি তো আন্দোলন করি নাই, মানে তাদেরকে মিশা কথা বলতেছিলাম যে আমি আন্দোলন করতেছিলাম না। আমি বাসায় যাওয়ার টাইমে সে বাইটার উপকার তার শক্তি অনেক, তার সাহস অনেক। এসব কথা বলার সাথে সাথে আরেকটা বুলেট লক করতেছিল, সে আমার ঠেকা মেরেই ফেলাইব, মানে সে বাইরে জায়গায় ডেট করছে, আমারও মেরা ফেলার কথা ছিল। আল্লাহ উপরেতে ভেরাস্তা বাড়াইছিল অনেকটি মুরব্বী। পাড়ানোর সাথে সাথে তারা দেখলাম পুলিশরা ঠেলা ধাক্কা সরাইলো, কিন্তু তারা ওই মুরব্বীরও ছাড়েনি। মুরব্বীর গুলি করেনি, মারছে, বাড়ি মারছে। বাড়ি খাওয়ার সাথে সাথে মুরব্বীরা বলতেছে ওকে মেরেন না, ওরে মেরেন না, হয়তো নাদা বাচ্চা, ওরা মেরেন না। আমারে মারছে বাঙালি পুলিশ আর বাইরে মারছে ইন্ডিয়ান পুলিশ।
সেই হিন্দিতে ভাষা বললেও তাকে মারছে। তার হাতে বড় একটা শর্ট গেম ছিল। কষ্ট আমার একটাই, ওই ভাইটা যেটুকু পানি খাওয়ার চেষ্টা করছিল এতটুকু পানি আমি খাওয়াইতে পারিনি। তার কথা ভাবলে আমার নিজের তো কষ্ট লাগে। সেদিনের ঘটনা আমার আজীবন মনে থাকবে। সে ভাইটা বলছে, ভাই তুমি আমার পানি খাও, তুমি ডরাও না, তোমার কিচ্ছু হবে না। ভাইয়ের কথা মনে আইলে আমার কান্দা আসে, আমার আমি ধরে রাখতে পারিনি এতটুকু। বিজয় উল্লাসে আমি আসলে গেছিলাম মিরপুর 2 নম্বরে, 1 নম্বর থেকে উল্লাস করতে করতে গেছিলাম, আনন্দ করতে করতে। তো থানার মিরপুর মডেল থানার আগে আর হাট ফাউন্ডেশনের পরে মাঝামাঝি মধ্যেই হঠাৎ করেই গোলাগুলি হয়েছে। আমরা কোনো ওখানে যুদ্ধ করতে যাইনি, আনন্দ করতেই গেছি। সেখানে হঠাৎ করে এটা ঘটনাটা ঘটে, আমার উপরে আটক হয়। শুধু আমার উপরে না, আমার সাথে আরও আমার স্টুডেন্ট ভাই বোনেরা ছিল, তাদের উপরে হয়েছে। তাদের মধ্যে 2 জন মারা গেছে। আমি একমাত্র ছিলাম যে আমার 4টা গুলি লাগার পরও আমি বেঁচে গেছি। তবে আমার একটা পা এখনও ড্যামেজ, কিন্তু দুটো পাই আছে, কিন্তু এক পা দুর্ঘটনা এখনও মানে খুব সিরিয়াস অবস্থা আছে। যে পাশে গুলি আছে সেই পাশ থেকে বের করা পসিবল না। আর এটা থাকলে যে ভবিষ্যতে কিছু হবেও না, তার কোনো গ্যারান্টি ডাক্তার দিতে পারছে না। তো এটাই আমার সবচেয়ে বড় দুঃখ যে আমি বেঁচে গেছি কিন্তু এক পঙ্গু জীবন নেই। তবে আফসোস নাই, জীবন নিয়েই বের হয়েছি, জীবন হাতে নিয়েই বের হয়েছি। মরে গেলেও আফসোস থাকতো না, দেশের জন্য যুদ্ধ করে দেশ স্বাধীন করছি, আমি খুব খুশি। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমার নাম অর্সলিং, থাকি আমি এই যে গাজীপুরে বাড়ি, আমার রংপুর। কাজ করে হোটেলে কাজ করতে যা আমার এই যে পুলিশে গুলি মারি দিয়েছে 5 তারিখ সোমবার বিকেলবেলা। এখানে খরচ হয় নাই, ঈদরোজে খরচ হয়েছে, 70,000 টাকা খরচ হয়েছে। প্রথমে সদরে নিয়ে আসছিলাম, ওখান থেকে আমাকে ঈদরোগে নিয়ে গেছে। ঈদরোগ থেকে আমাদের পঙ্গু হাসপাতাল পাঠাইছে। কোটা আন্দোলনে গিয়ে আমার কুষ্টিয়া মডেল থানার ভিতর থেকে একটা বাচ্চাকে উদ্ধার করতে যায় আমার ডান হাতের উপরে গুলি লাগে। পুলিশরা ওই বাচ্চাকে নির্মমভাবে হত্যা করছে আমার সামনে থেকে। আমি ওটা সহ্য না করতে পেরে আমি ওকে উদ্ধার করতে যাই, আমার হাতে গুলি আসি, ডাইরেক্ট গুলি লাগে। আমার একটু পাশে লাগলেই আমিও হয়তো ওখানেই মারা যেতাম। আল্লাহ আমার হায়াত রাখেছে বলে আমি বেঁচে আছি এখনো। আমি 5 তারিখে আন্দোলনে শেখ হাসিনা পদত্যাগের জন্য গিয়েছিলাম। সেই সময় আমি আর আমার মামা একসাথে এক বিল্ডিংয়ের পিছনে ছিলাম। সেখানে হলো আর্মিরা কি পুলিশেরা আসে, আনসার বাহিনীরা আসে ফায়ার করছে। সেই ফায়ার আমার হাতে গুলি রাখছে, ওদের উপরের অংশে এই জায়গাটায়। গত 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পরে আমাদের এলাকা থেকে বিজয় মিছিল বের হয়। পরে সেখানে আমি আর আমার ভাগিনা 2 জনেই যাই। যাওয়ার পরে আমরা যখন পল্লী বিদ্যুৎ থেকে শফিপুরের দিকে রওনা হই, আনসার বিডিবি ক্যাম্পের দিকে, তখন আনসাররা অতর্কিতভাবে হামলা করে আমাদের উপরে। তখন প্রায় 200-300 লোককে তারা গুলি করার পরে আমি আর আমার ভাগিনা একটা পাবলিক টয়লেটের ভিতরে ছিলাম, মানে লুকায়ে, সাথে আরেকটা লোক ছিল। তো আনসাররা এসে ওই লোকটাকে 2 পায়ে গুলি করার পর আমাদেরকে প্রথমে কিচ্ছু বলে নাই। পরে ফেরত যাওয়ার সময় আমার ভাগিনার প্যান্টের দিকে দেখে তারা বলে এই মাদারচোদ ছাত্র, বলে হাতটা টান দিয়ে নিয়ে হাতে গুলি করে। তারপরে আমি যখন বললাম যে আপনি এটা কি করলেন, পরে তারা আর কোনো কথা বলে না, বলে যে বিশ্ব রোড না, তোর ওই সাইড দিয়ে পার হয়ে যা। পরে আমি সাইড দিয়ে পার হইতে নিয়ে নতুন একটা বিল্ডিং ওখানে, পরে আমার ভাগিনাকে নামাইতে গিয়ে দেখে আমারও হাতে গুলি লাগছে, আমার ভাগিনার হাতেও গুলি লাগছে। তো আমি আল্লাহর রহমতে একটু সুস্থ, কিন্তু আমার ভাগিনা ও একবারে পুরোপুরি অসুস্থ হইতে প্রায় 1 বছরের মতো সময় লাগবে। ঘটনা ঘটছিল জুলাইয়ের 20 তারিখ বিকাল 4টার দিকে। অফিস ছুটি হওয়ার পরে বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নেই। রাস্তায় বাইরে এলে পুলিশের গাড়ি এসা এলোপাতারি গুলি করে। সেক্ষেত্রে আমি এবং আমার এক সহযোগী সাথে সাথে মাটিতে লুটায় পড়ি, দেখি যে আমরা গুলিবিদ্ধ। আমার ঘটনাটা হয়েছিল 5 তারিখ দুপুর 1টা বাজে হয়েছিল।
ওখানে বিজিবি বলছিল যে গুলি করতে না, তারপরেও ওনারা গুলি চালাইছে। গুলি চালানোর অবস্থায় আমাদের ভাইরা আর কি ওখানে আহত হয়েছে। আহত বলতে যারা মারা গেছে 5-7 জন সেখানে 5 তারিখ, তারা আমাদেরকে কেন গুলি যে করলো এটি আমরা জানতে পারলাম না। 5 তারিখে আমার মেয়ে ছিল আন্দোলনে, আমার মেয়ে কলেজ স্টুডেন্ট, মেয়েকে আনতে গেছি, গিয়ে মেয়েকে পাইনি, মেয়ে অন্য রাস্তায় বাসায় চলে গেছে। পরে পূর্ব থানার সামনে দেখি ওভারব্রিজের নিচে 2টা ছেলে গুলি খায় পড়ে রয়েছে। তো তাদেরকে আমি রিক্সায় উঠে হসপিটালে পাঠাতে যাই। তার পাশে পরবর্তীতে 2 জনকে পাঠানোর পরে আবার 3-4 জন গুলি খায়, গুলিবিদ্ধ হয়। আবারও 2 জনকে উঠাই। 5 নম্বর জনকে যখন উঠাইতে যাই তখন আমি নিজেই গুলিবিদ্ধ হয়ে আমি নিজেই হসপিটালে এসেছি। আমি আন্দোলন আসছিলাম সকাল পর্যন্ত, দিন 5:30টার দিকে ফোন দিয়েছি, দিয়ে আন্দোলন গন্ডগোল চলছে, কাজপুর গন্ডগোল স্যার। আমি বাসার দিকে ফোন দিয়েছি, আজকার উঠতে না আমি ফিসেতনে দিয়ে আজকে আর পড়িয়ে গেছে, আমি কইতে পারি না। গুলি করে আমার ট্যাং লুজ বানিয়ে লিয়েছে একদম। গুলি পুলিশে করছে না আর্মি করছে, এটা যে আমি দেখিনি। সোমবারে বিজয়ের মিছিলে গেছি, দেশ স্বাধীন করছি, দেওয়ার পরে পুলিশে আমারে গুলি করছে। আমাদের ছাত্র ভাইদের জন্য আমরা তো চেষ্টা করতেছি, জীবনটাও দিতে প্রস্তুত। তো আমি গাড়ি চালাই, রিক্সা চালাই, রিক্সা বদ্ধ করে আমি গেছি আমাদের ছাত্র ভাইদের জন্য জীবন দিবার লাগে। আজ আমার এই পরিস্থিতি কেন হয়েছে, এই অবস্থা। সবাই আমার জন্য দোয়া করবেন, যেহেতু আমি আরও আমাদের ছাত্র ভাইদের জন্য জীবনটা দিতে পারি, দেশের জন্য জীবন দিতে পারি। পুলিশ গুলি চালাই এয়ারপোর্টের দিকে আছে, তারপরে আর পুলিশ আসলো 6টা থানার ভিতরে, উত্তর আজিমপুর থানা। ছাত্রলীগ আসলো, ছাত্রলীগের হাতে আসলো অস্ত্র, আমাদের আসলো গাড়ি। এখানে আমরা এদেরকে আমরা পারি না, কঙ্কর মারি এদের গাড়ি কিনে নিতে পারি না। লাস্টে এরা গুলি করে, এদিক সিঁড়ি মারে গুলি। তো আমার ভাই 3টা মারা গেল, আমার বড় ভাই আমার সামনে। আমরা কিছু করতে পারি না, নিতেও পারি। আমি গুলি খেলাম, তারপরে আমার এক ছাত্র নিয়ে ভর্তি করালি। এই ছাত্রটার জন্য আমার ভর্তি করাই, তো আমি মরব। 5 তারিখ আগস্টের 5 36শে জুলাই উত্তরা পূর্ব থানা থেকে মোটামুটি ভালোই গোলাগুলি হইতেছে। তো ওই দিনকার যেমন আপনার জাস্ট 2টা পুলিশ ছিল বাংলাদেশি, যারা হচ্ছে একজন শর্টগান ইউজ করতেছিল, আরেকজন হচ্ছে টিয়ারশেল গ্যাস ইউজ করতেছিল, আর হচ্ছে বাকি 4 জন ওরা হচ্ছে ইন্ডিয়ান বিজিবি আর হচ্ছে ওরা গুলি করে করে জাস্ট এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছিল আর কি। ওরা অবশ্য শুনতে পারছে যে শেখ হাসিনা পদত্যাগ করে নিছে, তো ওরা ওদের নিজের জীবন বাঁচানোর জন্য এলোপাতারি গুলি করতেছিল আর যাইতেছিল এয়ারপোর্টের উদ্দেশ্যে। যে পারতেছিল ওরা গুলি করতেছিল। ওই 4 জন হাতে ছিল AK-47। যেহেতু আমি শুরু থেকে ফ্রন্ট সাইডে ছিলাম, তো সেই ক্ষেত্রে মোটামুটি আমার নজরে সবই পড়ছে কে কী করতেছে আর কি। তো গুলি করার পর এক পর্যায়ে দেখি যে মানে অনেকেই আহত হইতেছে, প্লাস 2 জন নিহত হয়ে গেছে। যেমন দুজনের মাথায় গুলি লাগছে, একজন গুলি লাগার পর মস্তক খুলে পড়ে গেছে, ও সাথে সাথে ডেড হয়ে গেছে। আরেকজনের মাথায় গুলি লাগছে, ও কাতরাচ্ছিল। তো ওই পর্যায়ে আমি যাওয়ার পর ওকে আমি হাতে ধরার পর আরেকটা ভাইরে ডাকে হাতে ধরার পর ওরে মানে রিক্সা উঠে দেওয়ার জন্য রিক্সা ডাকতেছিলাম। ঠিক ওই পর্যায়ে কাছাকাছি তো নিজেও আমাদের হাতেই মারা যায়। তারপর আমি একটা পাশে কিছুক্ষণ পর আমি একটা পাশে দাঁড়ায় আসলাম, আরেকটা পাশে আরেকটা পায়ে গুলি লাগে, ভাইয়ের পায়ে গুলি লাগে। তো আমি ধরে ওর পাশে দেখতেছিলাম যে ওকে রিক্সা উঠিয়ে দিব বা ওকে হেল্প করবো এরকমটা ভেবে। তো ওর কাছে যাওয়ার আগে আমাকে গুলি করে দেয়। AK-47 একটা ফায়ার এসে আমার ডানাতে লাগার পর আমি কি হয়তো বা 2-3 সেকেন্ড আর কি অনুভব করতে পারি নাই। তারপর এক পর্যায়ে অনুভব করতে পারি যে আমার হাতে গুলি লাগছে। ডাক্তার বলতেছিল যে 8 ঘন্টার ভিতরে আপনার ট্রিটমেন্ট নিলে হয়তো আপনার হাতটা বাঁচানো যাবে, কারণ হচ্ছে তখন আমি আমার হাতটা নাড়াচাড়া করতে পারি, প্লাস হাতের আঙ্গুলগুলো নাড়াচাড়া করতে পারতাম। তো হৃদরোগে যাওয়ার পরও পারতাম, তখনও প্রায় আনুমানিক 4 ঘন্টা সময় ছিল। তারপর ডাক্তার আমাকে দেখে একটা স্লিপ দিছে আমার ফ্রেন্ডে মেডিসিনের, দিয়ে বলতেছে এগুলো নিয়ে আসেন, ওনার ট্রিটমেন্ট করা হবে, ওনার অপারেশন করা হবে। তারপর দেখা যাচ্ছে যে ওরা পুরো সব খোঁজাখুঁজি কমপ্লিট শেষ অলরেডি। তারপর মিরপুর আপনার সব জায়গায় খোঁজা শেষ, কোনো জায়গায় কোনো মেডিসিন পাচ্ছিল না। প্লাস হচ্ছে মেডিকেলে সব ফার্মেসি অফ ছিল, যার কারণে মেডিসিনগুলো পাইতে একটু লেট হয়ে গেছে, প্লাস আরও 2 ঘন্টা চলে যায় এভাবে। যাওয়ার পর আরও 2 ঘন্টার মতো ছিল। ঠিক তখন আমি হাত নাড়াচাড়া করতে পারি না, কিন্তু আঙুলগুলো নাড়াচাড়া করতে পারতাম। তারপর ওরা মেডিসিনগুলো নিয়ে আসতে এসে বলতেছে যে ডাক্তার মেডিসিনগুলো আমরা পেয়ে গেছি অনেক কষ্টের পর,
ওর আপনি অপারেশন করেন প্লাস অপারেশন থিয়েটার রুমে নিয়ে যান বা কিছু। আমি তো কাতরাচ্ছি, কান্নাকাটি করছি অনেক কিছু। আমি তো এরকমভাবে বলতেছি যে অন্তত আমাকে একটা অজ্ঞান হওয়ার ইঞ্জেকশন দেন যে আমি ব্যথা থেকে মুক্তি পাই বা কিছু। তো হঠাৎ করে ডাক্তার রিপ্লেটে এরকমভাবে দিল যে আমরা 2 দিন যাবত রাত জেগে ট্রিটমেন্ট নিচ্ছি, আমরা আজকের কোনো ট্রিটমেন্ট নিব না, আমরা আপনার অপারেশন করা হবে কালকে। আনুমানিক তখন রাতে আপনার 10টা বাজে, কিন্তু ওরা কোনো ট্রিটমেন্ট নেয় নাই ওরা বাসায় চলে গেছে। প্লাস আমি ওদের এরকমভাবে বলছি যে আমাকে অন্তত একটা অজ্ঞান হওয়ার ইঞ্জেকশন দিয়ে যান, আমি এই ব্যথা থেকে মুক্তি পাই, আমার কিছুই ভালো লাগতেছে না, আমার অনেক অস্থির লাগতেছে। আমি কান্নাকাটি করে এরকম বলতেছিলাম, আমার ব্লাড তো যাচ্ছিলই। তো ওরা কোনো ট্রিটমেন্ট নেয় না নিয়ে চলে গেছে। চলে যাওয়ার পর পরের দিন 8টা বাজে আসছে, 8টা বাজে 9টা আনুমানিক 9টার দিকে আসছে। আয়সা বলতেছে ওর তো অবস্থা খুবই খারাপ, ওকে অপারেশন থিয়েটার রুমে নিয়ে আসো। তারপর আমাকে অপারেশন থিয়েটার রুমে নিয়ে যায় 10টা বাজে। যেমন হচ্ছে 8 ঘন্টার ভিতরে ট্রিটমেন্ট করলে হয়তো বা সুস্থ হয়ে যেতাম, ঠিক আছে। সেখানে আপনার ওরা ট্রিটমেন্ট নিয়েছে হচ্ছে 18 ঘন্টা পরে। ওই সময় দেখলাম যে আমার আঙুলগুলো আমি নাড়াচাড়া করতে পারি না, মানে একবারে হাত অচল হয়ে গেছে। তারপর ওরা অপারেশন রুমে নিয়ে যায়, প্লাস আমাকে অজ্ঞান করে অপারেশন করার পর আমি অজ্ঞানই ছিলাম। আমার আব্বুকে ডেকে বলতেছে যে ওর তো হাত রাখা সম্ভব হবে না, যদি হাতটা রাখেন তাহলে হয়তো বা 2-3 মাস পর ও ইনফেকশনে, ওর সারা শরীর ইনফেকশন হয়ে যাবে, প্লাস ও মারা যেতে পারে। তার চেয়ে বেটার হবে ওর হাতটা কেটে ফেললেই হয়তো বা বেঁচে যাবে। এক পর্যায়ে আমরা নিটুর পঙ্গুতে চলে আসি হচ্ছে 6 তারিখ দুপুরের দিকে। তো আসার পরে এখানে ডাক্তার আমাকে দেখছে, দেখার পর আমার হাতে ছুরি দিয়ে আঘাত করছে, করে বলতেছে যে আপনি কি কোনো ব্যথা অনুভব করতে পারতেছেন কি না। তারপর আমি রিপ্লাই দিলাম না, যে আমি এরকম কোনো কিছু অনুভব করতে পারতেছি না যে আমার হাতে ব্যথা লাগতেছে। তারপর ওরা এরকমটা অ্যান্সার শোনার পরে বলতেছে তাহলে ওর হাতটা কাটতেই হবে, কারণ ওর হাতটা মারা গেছে। তারপর আমার আব্বু বলতেছে যে না একটু দেখেন প্লিজ কি করা যায়, এই সে আমার ছেলের বয়সী বা কত, লাইফটা পড়ে আসো, কী করবে পরবর্তী জীবন, অনেক কান্নাকাটির পর ওরা বলতেছে দেখেন মৃত ব্যক্তিকে কখনো বাঁচানো সম্ভব হয় না। তো হয়তোবা মানে একটা কষ্ট, হয়তো 2-1 দিন ভাবছি যে হাতটা কাটা পড়বে, জীবনটা কীভাবে যাবে বা কিছু। তারপর আবার ভেবে নিলাম যে যাই হোক আমরা তো বিজয় পেয়েছি, যার জন্য লড়াই করছি, যার জন্য এতে গেছে সেটা তো পেয়েছি। এরকমটা ভাবার পর হয়তো বা এই কষ্টটা ভুলে যাওয়ার ট্রাই করতেছে, হয়তো অনেকটা ভুলেও গেছে আর কি। কারণ আমরা যার জন্য লড়াই করছি, যার জন্য মাঠে ছিলাম, সেটা আমরা পেয়ে গেছি। এখন যদি আমি এই কষ্টটা ধরে রাখি যে আমার একটা হাত হারিয়ে গেছে, তাতে সেটা নিজের সাথে বেইমানি হয়ে যাবে। এই কারণে এই কষ্টটা ভুলে যাওয়াটা উত্তম মনে করি আমি।